সবাইকে শুভেচ্ছা। হলিক্রস স্কুলের নবম শ্রেণীর খ শাখার ছাত্রীদের মর্নিং শিফটের বায়োলজি টিচার দিবা মিস। আমি তোমাদের আজকে দ্বিতীয় অন্তের অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আশা করি সবাই ভালো আছো, বাড়িতে সাবধানে আছো, সবার জন্য প্রার্থনা করছো। পড়াশোনা এর মধ্যেও চালিয়ে যেতে হবে। যাই হোক, আমরা আমাদের পড়া শুরু করি। জীবকোষ ও টিস্যু, এটা আমাদের অধ্যায় 2-এর নাম। জীবকোষ, প্রথমে আমরা জীবকোষ নিয়ে জানবো এবং আজকে এই ক্লাসে জীবকোষের বিভিন্ন অঙ্গাণুর বৈশিষ্ট্য এবং কাজ আলোচনা করব। প্রথমে আমরা কোষ কী সেটা একটু জানি। বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত, অর্থাৎ দ্রাবক প্রবেশ করে দ্রব্য প্রবেশ করতে পারে না, বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্যান্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এমন সত্তাকে কোষ বলা হয়। এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট। পৃষ্ঠা নাম্বার 19-এর প্রথম প্যারাতে এই প্রশ্নটি আছে, কোষ কাকে বলে। এরপর আমরা জানব কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। একটি হচ্ছে, দেখি আমরা একটু, আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, আরেকটি হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এই যে আদিকোষ এবং প্রকৃত কোষ, এটা করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস যদি না থাকে তাহলে আদিকোষ, আর সুগঠিত নিউক্লিয়াস থাকলে সেটি প্রকৃত কোষ। দেখো বাম দিকের ছবি প্রোক্যারিওটিক সেলস, কিসের ছবিতে আছে? ব্যাকটেরিয়া। এখানে কিন্তু কোষীয় সকল অঙ্গাণু থাকে না। ডান দিকের ছবি ইউক্যারিওটিক সেল, দেখতে পাচ্ছ কোষীয় প্রায় সমস্ত অঙ্গাণু উপস্থিত থাকে এবং নিউক্লিয়াসটা নিউক্লিয়ার আবরণী দ্বারা আবৃত। আর প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াসের কোনো আবরণ থাকে না, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এরপর আমরা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলের প্রকারভেদটা জানব, অর্থাৎ যেটি যার নিউক্লিয়াস সুগঠিত। প্রকৃত কোষকে আবার দুটি ভাগে ভাগ করে। প্রথম ভাগ হচ্ছে দেহকোষ বা সোম্যাটিক সেল, অপরটি হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। সোম্যাটিক সেল বা দেহকোষের কাজ কি? নামের সাথে সম্পৃক্ত, যে আমাদের অঙ্গ গঠনে সাহায্য করবে। বিভিন্ন অঙ্গ আমাদের দৈহিক বৃদ্ধিতে যেই ধরনের কোষ কাজ করে সেটি সোম্যাটিক সেল। আর জনন কোষ বা গ্যামেটিক সেল হচ্ছে জনন কাজে সাহায্য করবে। দেখো এই স্লাইডে প্রথমে দেখাচ্ছি একটি কোষ থেকে দুটি কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এখানে বিভাজিত হয়েছে। এটি কিন্তু দেহকোষ। দেহকোষের বিভাজন এভাবেই ঘটে। এখানে আবার দেখতে পাচ্ছি দুটি কিন্তু গ্যামেট, লম্বা লেজ বিশিষ্ট যেটি সেটি শুক্রাণু, আর গোল যেটি সেটি হচ্ছে ডিম্বাণু। এরা জনন মাতৃকোষের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড বা ট্রাইসন, আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। অর্থাৎ হ্যাপ্লয়েড মানে একপ্রস্থ ক্রোমোজোম আছে, আর ডিপ্লয়েড মানে দ্বিপ্রস্থ ক্রোমোজোম আছে, দ্বিপ্রস্থ ক্রোমোজোম আছে। তাহলে আমরা প্রকৃত কোষের প্রকারভেদ দেখলাম। এখন আমরা আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ দেখব। তোমাদের বইয়ের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটিরই এরকম লেভেলিং সহ সুন্দর ছবি আছে। চিত্র আঁকা কিন্তু শিখতে হবে। অনেক সময় অসম্পূর্ণ ছবি দেওয়া থাকে, বলা হয় যে উদ্দীপকের ছবিটি সম্পূর্ণ করো লেভেলিং সহ। দেখো কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা,
নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এগুলোকে আবার একত্রে বলা হয় নিউক্লিয়াস, অর্থাৎ এইগুলো নিউক্লিয়াসের বিভিন্ন অংশের নাম। অতঃপর আন্তঃকোষীয় ফাঁক, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম। এইখানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরটা একটু দেখো, বাহিরের যে আবরণটা, এটি কিন্তু জড়। প্রাণী কোষে কিন্তু সেটা দেখা যায় না। আদর্শ প্রাণীকোষের বিভিন্ন অংশ। মাইক্রোভিলাস, এখানে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। এই যে মাইক্রোভিলাসটা, এটা হচ্ছে কোষ ঝিল্লির ভাঁজ। তারপর দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া যেটা উদ্ভিদ কোষেও ছিল, গোলজি বস্তু, তারপর সেন্ট্রোজোম, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ, লাইবোসোজোম। উদ্ভিদ কোষে ছিল প্লাস্টিড, যেটা প্রাণী কোষে দেখতে পাচ্ছি না। আর প্রাণী কোষে আবার একটা জিনিস থাকে সেন্ট্রোজোম, যেটা উদ্ভিদ কোষে থাকে না। কোষ গহ্বর প্রাণী কোষে আমরা দেখতে পাচ্ছি ছোট বা অনেক সময় অনুপস্থিত, আর উদ্ভিদ কোষে ছিল ঠিক মাঝখানে, বেশ বড়। এখন আমরা দেখব কি ছবিতে কি দেখা যাচ্ছে এবং নাম লেখা আছে। প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? কোষের ভেতরে যে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে, তাকেই প্রোটোপ্লাজম বলে। এটি কিন্তু কোষ ঝিল্লি দ্বারা ঘেরা, কোষ প্রাচীর বাদে কোষ ঝিল্লি দ্বারা ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমের একটি অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এই প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস, অর্থাৎ প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমকে ধারণ করে, নিউক্লিয়াসকে ধারণ করে, অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সমন্বয়ই হচ্ছে প্রোটোপ্লাজম। এটি কোষ ঝিল্লি দ্বারা আবৃত। এখন দেখো সাইটোপ্লাজম। নিউক্লিয়াসও আছে। সাইটোপ্লাজম কোনটি? যে একটু অ্যারো চিহ্নটা একটু খেয়াল করো। নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বাদে বাদবাকি অংশটিকেই বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, যাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, সেন্ট্রোজোম ইত্যাদির বর্ণনা আমরা পরবর্তীতে জানব। কোষ প্রাচীর। আমরা কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্রটা একটু খেয়াল করি। কোষ প্রাচীর কোন কোষের বৈশিষ্ট্য? তোমরা জানো কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এখানে অনেক ধরনের রাসায়নিক উপাদান থাকে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, নানা ধরনের রাসায়নিক পদার্থ। দেখো কোষ প্রাচীরের দুটি পর্দা। মধ্য পর্দা, যেটা জুম করে দেখানো হয়েছে, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর বহিস্তর, একটি হচ্ছে লম্বচ্ছেদ, একটি প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাই। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ছবিটা এখানে কেন দিয়েছি? তোমাদের বইয়ে আছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। ব্যাকটেরিয়ার প্রোটিন, লিপিড নির্মিত কোষ প্রাচীর। আরেকটি ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। কাইটিন নির্মিত কোষ প্রাচীর থাকে। এরপর আমরা দেখব কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কিন্তু উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয়তেই আছে। দেখো কোষ ঝিল্লির ভাঁজ, যেটাকে বলে মাইক্রোভিলাই। তারপর দেখা যাচ্ছে আন্তঃকোষীয় স্থান। আন্তঃকোষীয় স্থান মানে দুটা কোষের মাঝামাঝি যে জায়গাটি, সেটি। এই কোষ ঝিল্লি কিন্তু লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। এটিও বৈষম্যভেদ্য পর্দা।
আর এই বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় এখানে অভিস্রবণ প্রক্রিয়া ঘটে, আর অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে কোষ ঝিল্লির কাজ। পাশাপাশি সে কী করে? কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। এরপর আমরা সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুর বৈশিষ্ট্যতে চলে যাব। প্রথমে দেখতে পাচ্ছি প্লাস্টিড। প্লাস্টিডের গঠন দেখো। প্লাস্টিডে কি আছে? থাইলাকয়েড, গোল গোল চাকতির মতো অংশটি। প্লাস্টিডের দুস্তর বিশিষ্ট হয়, বহিস্তর, অন্তঃস্তর। ভেতরে ধাত্র পদার্থ থাকে যাকে বলা হয় ম্যাট্রিক্স। চাকতির মতো অংশগুলোকে গ্রানাম বলে, লম্বা নলের মতো অংশগুলোকে স্ট্রোমা ল্যামেলি বলে। আর চাকতিগুলো যখন চক্রাকারে উপরে থাকে সেটাকে বলা হয় গ্রানাম চক্র। এই ছবি আঁকা শিখতে হবে। 3 ধরনের প্লাস্টিডের কথা তোমাদের আছে: লিওকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আরেকটি ক্লোরোপ্লাস্ট। লিওকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, যা খাদ্য সঞ্চয়ে ভূমিকা রাখে। যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিওকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, দেখো আমি একটা ছবি দিয়েছি, মিষ্টি আলো, এটা মাটির নিচে, এটা কিন্তু একটা মূল, রূপান্তরিত মূল। এখানে কিন্তু লিওকোপ্লাস্টের উপস্থিতি। পরের ছবিতে দেখো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিড, এরা সবুজ হয় না। এসব প্লাস্টিডে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে। তাই কখনো হলুদ, কখনো নীল, বিভিন্ন রঙের হয়। এই কালারফুল হওয়ার কারণে এরা ফুলকে আকর্ষণীয় করে, পরাগায়নে সাহায্য করে। দেখো আকর্ষণীয় ফুল এত রঙিন হয়েছে এই ক্রোমোপ্লাস্টের কারণে। 3 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যা সবুজ বর্ণের হয় এবং এটি কী করতে সাহায্য করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সংগঠনে সহায়তা করে। এরপরে আমরা চলে গেলাম গোলজি বস্তু। গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক সময় উদ্ভিদ কোষেও দেখা যায়। এখানে সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল দেখা যায়। দেখো সিস্টার্নি কোনগুলো? ওই লম্বা লম্বা নালীর মতো অংশটাকে বলা হয় সিস্টার্নি, আর গোল গোল অংশগুলোকে বলা হয় ভেসিকল। এদের পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি থাকে এবং পানি বিয়োজন সম্পন্ন হয় এবং জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসৃত করে। হরমোন নিঃসরণেও এই গোলজি বস্তুর ভূমিকা আছে। এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। এরপর আমরা যা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি কেউ বলতে পারবে? এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আবার কিছু দানা দানা গোল গোল বলের মতো, ওগুলোকে বলা হয় রাইবোজোম। যদি রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে তাহলে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না থাকে, প্লেন থাকে পর্দাটা, তাহলে সেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাইবোজোম থাকে বলেই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে যে কোষীয় অঙ্গাণুটা দেখব সেটি কি? হ্যাঁ, কোষ গহ্বর। এটি সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে ফাঁকা একটা স্থান থাকে যাকে বলা হয় কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষ রস ধারণ করা। কি আছে কোষ রসে? বিভিন্ন অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, আর যদিও থাকে একেবারেই আকারে ছোট থাকে। তাহলে আমরা জানলাম কোষ গহ্বরের কাজ এবং অবস্থান কোথায়। এরপর দেখবো একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কী করে? জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, প্রহরীর ন্যায় কাজ করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণুর সংস্পর্শে এলেই সেটি হজম হয় না। তাই লাইসোজোমের এই পর্দা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো যদি সুস্থ থাকে, ভালো থাকে, সেটাকেও কিন্তু নষ্ট করে ফেলে।
তাই দেহে যখন অক্সিজেনের অভাব হয় বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন এর আশেপাশের অঙ্গগুলো বা অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি মারা যায়। তাহলে আমরা জানলাম লাইসোজোমের কাজ। এখন দেখো কি দেখতে পাচ্ছ, এতক্ষণ আমরা যে কোষীয় অঙ্গাণুগুলো জানলাম ওগুলোর সব ঝিল্লিযুক্ত ছিল, অর্থাৎ একটা আবরণ দ্বারা আবৃত ছিল। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তার মধ্যে প্রথম যেটা বলেছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন। এটা কি? এটি হচ্ছে কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভেতরে ঢুকলেই প্রথমেই আমরা কোষ কঙ্কাল দেখতে পাবো। এটি লম্বা বা মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, যা কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখে। দেখো কোষ কঙ্কালটার মাঝেই কিন্তু নীল রঙের যেটা দেখানো হয়েছে ওটি হচ্ছে কোষকে ধরে রেখেছে। এখানে এই যে তন্তুগুলো সুতার মতো দেখতে পাচ্ছ, এগুলোর বিভিন্ন নাম আছে, যেমন এগুলো মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। এগুলো বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা তৈরি। কি কি প্রোটিন? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন তন্তু নির্মিত হয়। তাহলে এটি একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যার ঝিল্লি থাকে না। আরেকটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি? রাইবোসোম। এই ছবিটা আমরা আগেও দেখলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ছিল। এখন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে বল বল অংশটা সেটি নিয়ে দেখব। এটি রাইবোসোম। এটি ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, অর্থাৎ প্রোটিন তৈরি করে। প্রোটিনের পলিপেপটাইড চেন, অনেকগুলো পেপটাইড যখন পাশাপাশি যুক্ত হয় তখন সেটাকে বলা হয় পলিপেপটাইড চেইন। এই পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোসোমেই হয়। এছাড়া রাইবোসোম এই কাজে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের কাজে, প্রোটিন তৈরির কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। এরা নিজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা রাইবোসোম জানলাম, যা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এটি আদিকোষে, প্রকৃত কোষ উভয় কোষেই বিদ্যমান। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এটা প্রাণীকোষের বৈশিষ্ট্য, এটা উদ্ভিদ কোষে থাকে না। এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণীকোষেই এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার, দেখো ফাঁপা নলাকার, যেটা মাঝখানের দুটার কথা বলা হয়েছে, ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, যাদেরকে বলা হয় সেন্ট্রিওল। এই যে সেন্ট্রিওল, এটাকে জুম করে এখানে দেওয়া হচ্ছে, মাঝখানে যে দুটো বলেছে এই দুটার কথাই বলেছে, সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। এই সেন্ট্রিওল, তার চারপাশের যে গাঢ় তরল, এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার রে তৈরি করে। আমরা যখন পরবর্তী অধ্যায়ে পড়ব কোষ বিভাজনের চ্যাপ্টারটা, তখন আমরা জানবো এস্টার রে কী। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান আছে। স্পিন্ডল যন্ত্র কোষ বিভাজনের অন্যতম একটি উপাদান। কোষ বিভাজনে সাহায্য করে স্পিন্ডল যন্ত্র। ক্রোমোজোমের পথ দেখায়, যখন বিভাজিত হয় দুই মেরুর দিকে যায়, তখন স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় বলেই ক্রোমোজোমগুলো দুই মেরুতে যেতে পারে। এটা আমরা পরবর্তী অধ্যায়ে জানবো। অর্থাৎ কোষ বিভাজনে সেন্ট্রোজোমের অনেক ভূমিকা। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতেও সেন্ট্রোজোমের গুরুত্ব আছে। তাহলে এই গেল আমাদের ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে কয়টা শিখলাম? তিনটা। একটা কোষ কঙ্কাল, রাইবোসোম, সেন্ট্রোজোম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এটি কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর বর্ণনা কিন্তু শেষ। এটা হচ্ছে প্রোটোপ্লাজমের একটি উপাদান। প্রোটোপ্লাজম কি নিয়ে তৈরি আমরা বলেছিলাম? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম কাকে বলে?
প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসকে বাদ দিয়ে যে অংশটুকু সেটি হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এখন আমরা যেটা করছি, প্রোটোপ্লাজমের সাইটোপ্লাজম বাদে যে গোলাকার অংশটা, যেটাকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র, সেটি নিয়ে এখন আমরা দেখব। নিউক্লিয়াস জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা দ্বারা ঘেরা ক্রোমোসোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। নিউক্লিয়াস থাকে না জীবকোষের, দুটা কোষের এখানে দেওয়া আছে। সিভ কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, উদ্ভিদ টিস্যু একটি উপাদান। সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায়, মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। ওই যে নিউক্লিয়াসে ক্রোমোজোম বহন করে, যে ক্রোমোজোমেই কিন্তু বংশগতির বৈশিষ্ট্য থাকে। ক্রোমোজোম এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বংশগতির বৈশিষ্ট্যগুলো বহন করে। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসে কী কী অংশ দেখা যায় দেখো। নিউক্লিওপ্লাজম, যেটা ভেতরের তরল। প্রথমে আমরা নিউক্লিয়ার ঝিল্লিটা আগে দেখি। দেখো নিউক্লিয়ার মেমব্রেন, দেখতে পাচ্ছ নিউক্লিয়ার মেমব্রেন, এটি দ্বিস্তর বিশিষ্ট, লিপিড এবং প্রোটিনের তৈরি, দেখা যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এবং দেখো মাঝখানে একটু ছিদ্র, ফাঁকা ফাঁকা, অবিচ্ছিন্ন পথ না নিউক্লিয়ার মেমব্রেন। এই অবিচ্ছিন্ন পথগুলো, ওই রন্ধ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। ওই রন্ধ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তুর চলাচল হয়। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এই গেল নিউক্লিয়ার মেমব্রেনের কাজ। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন দুই স্তর বিশিষ্ট, প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। এটি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে, আর রন্ধ্রের মাধ্যমে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আদান প্রদান, বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা জানবো নিউক্লিওপ্লাজম। দেখো ছবিতে নিউক্লিওপ্লাজম, যে তরল পদার্থটা। নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো বস্তু বা রস থাকে, একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে, কিছু খনিজ লবণ থাকে। এগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এগুলো আসতে পারে। নিউক্লিওলাস কোনটা? এই যে একটা অংশ গোল দেখতে পাচ্ছি আমরা, দেখেছ? নিউক্লিওপ্লাজম, তা নিউক্লিওলাসটা কোথায়? এই তরলের মধ্যে, অর্থাৎ তরলটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোসোমের সাথে সংলগ্ন, এখানে সুতার মতো হালকা একটু দেখা যাচ্ছে, সুতার সাথে সংলগ্ন থাকে এই নিউক্লিওলাস। ক্রোমোসোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমোসোমের রংগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। রংগ্রাহী মানে এখানে যদি কালার দেয়া হয় তাহলে এই জায়গাটা কালার অ্যাট্রাক্ট করে। এরা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এরা রাইবোজোম সংশ্লেষণ করে। এগুলো কিসের কাজ? নিউক্লিওলাসের কাজ। এটি কী দ্বারা তৈরি? আরএনএ থাকে, প্রোটিন থাকে, এবং এটি রাইবোজোম সংশ্লেষ করে, অর্থাৎ রাইবোজোম তৈরি করে। এরপরে দেখব কি নিউক্লিয়ার রেটিকুলাম। এখানে নিউক্লিয়ার রেটিকুলামটাই হচ্ছে এক সময় নামকরণ হয় ক্রোমোজোম। এখন এগুলো সুতার মতো, জালের মতো ছড়িয়ে আছে। যখন কোষ বিভাজন হয় বিশ্রাম দশায়, এই ক্রোমাটিন জালিকাগুলো বা নিউক্লিয়ার রেটিকুলামগুলো পানি বিয়োজন করে, অর্থাৎ পানি ছেড়ে দেয়। তখন এগুলো মোটা হয়ে যায়। এই রেটিকুলামগুলো মোটা হয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়, তখন সেটার নাম হয় ক্রোমোসোম। কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসের কুণ্ডলীর পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। অর্থাৎ এইগুলোর কথা বলেছে, নিউক্লিয়ার রেটিকুলাম, সুতার মতো অংশগুলো। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তখন এদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ঠিক আছে? ক্রোমোজোমে অবস্থিত জিন, এই রেটিকুলাম যখন কোষ বিভাজনের সময় পানি বিয়োজন করে তখন এগুলোকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমে থাকে জিন। এই জিন কি করে?
বংশগতির গুণাবলী বহন করে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। যেমন আমাদের হিউম্যান বডিতে, মানব দেহে মানুষের ক্রোমোজোম সংখ্যা একদম নির্দিষ্ট। কত? 23 জোড়া। 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এসব ক্রোমোজোমের বংশধারা বহনকারী জিন অবস্থান করে এসব ক্রোমোজোমে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরা নিয়ে যায়। দেখি আমরা এখন ক্রোমোজোমকে দেখব। এই যে ক্রোমোজোমকে যদি আলাদা করে আমরা একটু দেখি, এটা যখন পানি বিয়োজন করে তখন কিন্তু এরকম বেশ স্পষ্ট দেখায় ক্রোমাটিন জালিকাগুলো। ক্রোমোজোমের মধ্যে আমরা কি দেখি? এর ভেতরে যে তরল সেটাকে বলে ধাত্র। এই পাতলা যে সুতার মতো অংশ যেটা 2 প্রস্থ থাকে এটাকে বলে ক্রোমোনেমা। এখানে একটা গোলাকার অংশ থাকে এই জিনিসটা, যেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, যেটি দ্বারা একটি ক্রোমোজোম দ্বিধাবিভক্ত হয়। এবং বাহুতে বলি আমরা, 2টি বাহুতে বলি যখন কোষ বিভাজন হয় ক্রোমোজোমগুলা, এই ক্রোমোজোম যখন দ্বিবিভাজিত হয় এই সেন্ট্রোমিয়ার বরাবর আলাদা হয়ে যায়। এখানে হচ্ছে দেখা যাচ্ছে আর একটা কুঞ্চিত জায়গা, এটা প্রাথমিক কুঞ্চন যেটাকে সেন্ট্রোমিয়ার বলে, এটা গৌণ কুঞ্চন। এই কুঞ্চিত হওয়ার জন্য এখানে অংশটা একটু স্ফীত থাকে যাকে বলে স্যাটেলাইট। এই গেল একটি ক্রোমোজোমের গঠন। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে ক্রোমোজোমের গুরুত্ব। তাহলে আমরা কোষীয় অঙ্গাণুগুলো জানলাম। কি কি কোষীয় অঙ্গাণু? প্রথমে জানতে হয় যে কী শিখলাম আমরা? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম ছিল জেলির মতো থকথকে অংশ যেটি কোষ ঝিল্লি দ্বারা আবৃত। তার বাইরে কোষ প্রাচীর থাকে যেটা শুধু উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে? তারপরে আমরা জানলাম যে প্রোটোপ্লাজমে কি থাকে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে। সাইটোপ্লাজমে কি থাকে? ঝিল্লিযুক্ত কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর ঝিল্লিবিহীন কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর কি থাকে? এখানে থাকে ঝিল্লিযুক্ত আমরা কি কি জানলাম? প্লাস্টিড, তারপর গোলজি বস্তু সেন্ট্রোজোম, তার ঝিল্লিবিহীন জানলাম কোষ কঙ্কাল, রাইবোজোম ইত্যাদি। তারপর আলাদা করে নিউক্লিয়াসের গঠন জানলাম, নিউক্লিয়াসের প্রধান উপাদান ক্রোমোজোম জানলাম। ঠিক আছে, এখন এই পর্যন্ত হলো। এর মধ্যে থেকে আমরা একটা বাড়ি কাজ নিতেই পারি, উদ্ভিদ এবং প্রাণী কোষের তুলনা। তোমরা একটু লেখার চেষ্টা করবে উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা। এখানে তোমাদের সংসদ চ্যানেলেও ক্লাস হচ্ছে আমি জানি, সেগুলো অবশ্যই করবে। এটা পাশাপাশি করার চেষ্টা করবে, কারণ আমাদের এটা সেকেন্ড টার্মের সিলেবাস। কিন্তু আজকে আমি এইটুক নিয়েই করলাম, সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু। নেক্সট দিন আমরা উদ্ভিদ ও প্রাণীর টিস্যু নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ক্লাসে আবার কথা হবে।